তোর সাহস দেখে তো আমি অবাকের পর অবাক হচ্ছি। আমি তো তোর সাহসের প্রেমে পড়ে গেলাম রে। আজকে প্রথম কলেজে যাচ্ছি, নিজের কাছেই অনেক আনইজি ফিল হচ্ছে। বুঝতে পারছি না কলেজে গিয়ে কি করব। দুরু দুরু বুকে কলেজের গেটে পা রাখলাম। মাথা নিচু করে কলেজে ঢুকতেছি। আশেপাশে কি হচ্ছে সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। নিজের মতো করে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে এই ছেলে বলে কেউ একজন ডাক দিল। তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে বসে আছে। আমার আশেপাশে তাকিয়ে আরও অনেক ছেলেকে দেখতে পেলাম। তাই ভাবলাম হয়তো বা এদের মধ্যে কাউকে ডাকছে। আর আমি এই কলেজে নতুন, আমাকে কেউ চেনেই না, তাহলে আমাকে ডাকবে কেন? তাই আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু না, মেয়েগুলো আবার ডাক দিল। আবার মেয়েগুলোর দিকে তাকালাম। এবার মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে আমাকে হাতের ইশারায় তাদের কাছে যেতে বলল। মেয়েগুলোর কাছে গিয়ে, জি, আমাকে ডাকছেন? তুই মুখে সালাম না দিয়ে যাচ্ছিস কেন? কে মৌ? আর আমি তাকেই বা সালাম দেব কেন? তুই মুখে চিনিস না, কলেজে নতুন না কি? হুম। ও, তাহলে বেঁচে গেলি। জেনে রাখ, এই মেয়েটার নাম মৌ। আর আজকে থেকে যখনই মৌকে দেখবি তখন সালাম দিবি। মৌ মেয়েটার দিকে তাকালাম। দেখতে মোটামুটি ভালোই, তবে শার্ট প্যান্ট আর গেঞ্জি পরাই ওইভাবে আমার নজর কাড়ল না। তাই অতটা ইন্টারেস্ট নিয়ে তাকালাম না। কেন? কেন মানে তুই জানিস মৌকে? কে? এই শহরে একমাত্র মাফিয়া ডনের একমাত্র আদরের ছোট বোন। তো উনি মাফিয়ার বোন, এতে আমার কি? তাই বলে কি তাকে দেখলেই আমার সালাম দিতে হবে? তুই জানিস এই কলেজের সব ছেলে মৌকে জমের মতো ভয় পায়। উনি জম হতে যাবেন কেন? আজব তো। আর সব ছেলের কাতারে আমাকে ফেলবেন না। চুপ, বেয়াদব ছেলে। মৌ, ছেলেটার খুব বার বেড়ে গেছে, তুই এর একটা ব্যবস্থা কর। এবার মৌ নামের মেয়েটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তোর নাম কি? শাহরিয়ার। বাহ, নামটা তো অনেক সুন্দর। বাবা মার রাখা নাম সুন্দর না হয়ে কি কখনো খারাপ হতে পারে? তোর তো দেখি অনেক সাহস। এই কলেজের কোনো ছেলের মধ্যে এরকম সাহস নেই যে আমার সামনে বুক ফুলিয়ে কথা বলবে। এমনকি ছেলেরা আমার সাথে কথা বলতে ঘেমে যায়। আর তো তুই, বাহ। আচ্ছা যাই হোক, তুই ক্লাসে যা। আজকে কলেজে তোর প্রথম দিন, তাই কিছু বললাম না। এরপর থেকে যেন এই ভুলটা না হয়। আপনি নিশ্চিত থাকতে পারেন, এর পরের দিন থেকেও আমি আপনাকে ভয় পাবো না। আসি, ভালো থাকবেন। এই কথা বলে চলে আসলাম। আসার আগে শুনতে পেলাম মৌয়ের বাকি বান্ধবীগুলো মৌকে বলতেছে আমাকে কেন ছেড়ে দিল। মৌ কি উত্তর দিল তা আর আমি শুনতে পেলাম না। ক্লাসে চলে আসলাম। প্রথম দিনেই মোটামুটি কয়েকটা ভালো বন্ধু তৈরি হয়ে গেল। তাদের মধ্যে একজন হচ্ছে লাবু। ছেলেটা অনেক মিশুক, খুব অল্প সময়ে মানুষকে আপন করে নেয়। লাবুর সাথে কথা বলতে বলতে ক্লাস থেকে বাইরে আসলাম। মেয়েটাকে দেখিয়ে দিয়ে লাবুকে বললাম, আচ্ছা, ওই মেয়েটাকে চিনিস? চিনি। ওর থেকে একটু সাবধানে থাকবি, মেয়েটা খুব ডেঞ্জারাস। মেয়েটা বললে ভুল হবে, ওর ভাই খুব ডেঞ্জারাস, এলাকার গুন্ডা। আমাদের এলাকার সব পুলিশ মন্ত্রী ওর ভাইয়ের পকেটে। বলতে পারিস আমাদের এই পুরো শহরটা ওর ভাইয়ের হাতের মুঠোয়। ও, তবে আমি এগুলো ভয় পাই না। যাই হোক, চল ক্যান্টিনে যাই। চল। ক্যান্টিনে এসে দুজনে কফি খেতে খেতে গল্প করতেছি। হঠাৎ করে কেউ একজন আমার হাত থেকে কফির মগটা কেড়ে নিল। তাকিয়ে দেখি মৌ। মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। দিলাম ঠাস করে একটা চর বসিয়ে। আমার আবার একটা খারাপ অভ্যাস আছে, সেটা হলো অল্প একটুতেই প্রচণ্ড রেগে যায়। আর কেউ যদি আমার কোনো কাজে ডিস্টার্ব করে তাহলে আমি তাকে ছেড়ে কথা বলি না। ক্যান্টিনের সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।
বিশেষ করে আমার দিকে, কারণ আমি যে মাফিয়ার বোনের গায়ে হাত তুলেছি। মৌ গালে হাত দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তোর তো সাহস কম না, তুই মৌয়ের গায়ে হাত তুলিস? দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করছি। মেয়েটা ফোন বাহির করে মৌয়ের ভাইয়ের কাছে ফোন দিতে ধরলো, কিন্তু মৌ বাধা দিল। তোর সাহস দেখে তো আমি অবাকের পর অবাক হচ্ছি। আমি তো তোর সাহসের প্রেমে পড়ে গেলাম রে। মানে? সত্যি বলছি, আমি তোকে ভালোবেসে ফেলেছি। তাই তো তুই এখানে এখনো এভাবে সহি সালামতে দাঁড়িয়ে আছিস, না হলে এখন তোকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হতো। বলতে পারিস প্রথম দেখায় আমি তোর উপর ফিদা হয়ে গেছি। কি আজে বাজে বকছেন? চর খেয়ে কি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি? মাথার স্ক্রু তো ঢিলা হয়েছে, তবে সেটা চর খেয়ে নয়। তোকে দেখে সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনার পাতানো ফাঁদে আমি পা দিচ্ছি না। আর আমি এইরকম কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না যার মধ্যে শালীনতাবোধের কোনো ছিটে ফোঁটাও নেই। তোর জন্য আমি সবকিছু করতেই রাজি আছি। শালীনতার কথা বলছিস তো? ঠিক আছে, কালকে থেকে আমি ভালো পোশাক পরে আসব। শুধু ভালো পোশাক পরাকেই কি শালীনতা বলে? তাহলে? না কিছু, থাকেন, আমাকে বাসায় যেতে হবে। মৌকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলেজ থেকে চলে আসলাম। বাসায় যেতে যেতে আমার পরিচয়টা দিয়েই দিই, কি বলেন? আমি শাহরিয়ার। আগে অন্য এক কলেজে পড়তাম, কিন্তু কিছুদিন আগে আমার বাবার বদলি হয়েছে এই শহরে, তাই বাধ্য হয়ে আমাকেও আসতে হলো এই অচেনা শহরে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। কিরে, কলেজে প্রথম দিন কেমন কাটলো? অনেক ভালো মা। কেমন কেটেছে সেটা একমাত্র আমি ভালো জানি। ভাইয়া, আমার আইসক্রিম নিয়ে আসছিস? না রে, মনে ছিল না। আমার কথা তো তোর মনেই থাকবে না। মন খারাপ করিস না, আমি এখনই নিয়ে আসতেছি। সত্যি? হুম। বাসা থেকে একটু দূরে একটা দোকান আছে, সেটাতে হাঁটতে হাঁটতে আসলাম আইসক্রিম নিতে। আইসক্রিম নিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কিছু দূর আসার পর হঠাৎ করে একটা বাইক এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ল। কিরে ভাই, এখনই তো আমাকে মেরেই ফেলতি। ছেলেটা মাথায় হেলমেট পরে আছে, তাই চেহারা দেখতে পারছি না। ছেলেটা আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে আবার চলে গেল। আমি ছেলেটার এমন কর্মকাণ্ডে অনেক অবাক হয়ে গেলাম। চিরকুটটা রাস্তায় খুলে না দেখে পকেটে ঢুকিয়ে নিলাম পরে দেখব বলে। বাসায় এসে আইসক্রিমটা মেহজামিনকে দিয়ে আমার রুমে চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে শুয়ে আজকে কলেজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবছি। আমি কিভাবে একটা মেয়ের গায়ে হাত তুললাম এটা ভেবে পাচ্ছি না। কারণ আমি রাগী হলেও কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ বিহেভ করি না। আমি মেয়ে জাতিকে অনেক সম্মান করি, কিন্তু মৌ মেয়েটাকে কেন এই সামান্য বিষয় নিয়েই মারলাম এটাই বুঝতে পারছি না। এর আগে অনেক মেয়ে আমার সাথে এর চেয়েও অনেক খারাপ বিহেভ করেছে, কিন্তু কই, তাদের গায়ে তো আমি হাত তুলি নাই। আর আজকে সামান্য একটা বিষয় নিয়েই মেয়ের গায়ে হাত তুললাম, তাও আবার প্রথম দিনেই। যদি মৌ তার ভাইকে আমার কথা বলে দেয় তাহলে আমার কি হবে? ওফ, ভাবতেই কীরকম জানি লাগছে। না, কালকে কলেজে গিয়ে মৌ মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। পরের দিন সকালে কলেজের জন্য রেডি হচ্ছি, তখনই কালকে ছেলেটার দেওয়া চিরকুটটার কথা মনে পড়ে গেল। পকেট থেকে চিরকুটটা বাইর করে চেয়ারে বসলাম। চিরকুটটা খুলে দেখি একটা নাম্বার। চিন্তায় পড়ে গেলাম, এটা কার নাম্বার হতে পারে? আর আমাকেই বা ছেলেটা এটা দিল কেন? নাম্বারটা ডায়ালে তুলে কল দিব কিনা ভাবছি, অবশেষে দিয়েই দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আপনি ফোন দিয়েছেন, আবার আপনি জিজ্ঞেস করতেছেন আমি কে বলছি? আসলে কালকে একটা ছেলে আমাকে আপনার নাম্বারটা দিয়েছে, কিন্তু কি কারণে সেটা বলতে পারলাম না, তাই ফোন দিয়ে চেক করলাম কার নাম্বার এটা।
তাই নাকি? হুম। আচ্ছা, আপনার নাম কি? জি, শাহরিয়ার। আপনার? ও, সুন্দর নাম। আমার নাম তানিশা। আপনার নামটাও অনেক সুন্দর। আচ্ছা ভাই, পরে কথা বলবো, এখন কলেজে যেতে হবে। ঠিক আছে, বাই। ফোনটা কেটে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছানোর পর দেখি মৌ আজকেও একই ড্রেস আপে কলেজে এসেছে। মনে মনে অনেক হাসি পেল এইটা ভেবে যে সে নাকি ভালো ড্রেস আপে কলেজে আসবে। আমি আমার মতো করে ক্লাসের দিকে হেঁটে যাচ্ছি। হঠাৎ করেই মৌ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার, এভাবে আপনি আমার সামনে দাঁড়ালেন কেন? পথ ছাড়েন, আমার ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যেতে হবে। তোকে আজকে আর ক্লাসে যেতে হবে না, আজকে তুই আমার সাথে থাকবি। আমি আপনার সাথে যাব কি কারণে? আজও? তোকে নিয়ে আমি মার্কেটে যাব আমার জামা কাপড় কিনতে, তাই তোকেও সাথে করে নিয়ে যাব। আপনি জামা কিনবেন, আমি যাব কেন? সরেন সামনে থেকে, ক্লাসে যেতে হবে। তুই শালীনতার কথা বলছিলি না, তাই তোকে সাথে করে নিয়ে যাব আর তোর পছন্দ মতো কাপড় কিনবো। আমি যেতে পারবো না। যাবি না? না। ঠিক আছে, আমিও জানি তোকে কিভাবে নিয়ে যেতে হবে। ওই, এদিকে আয়। মৌকা একটা ছেলেকে ডাক দিল। তারা আমার কাছে এসে আমাকে সবাই মিলে ঘাড়ে তুলে নিল। আরে কি করছো, আমাকে নামিয়ে দাও। ছেলেগুলো আমার কোনো কথাই শুনলো না। ঘাড়ে করে নিয়ে গিয়ে আমাকে একটা গাড়ির ভিতরে বসিয়ে দিল। মৌও গাড়িতে এসে বসে ড্রাইভারকে মার্কেটের দিকে যেতে বলল। মার্কেটে গিয়ে আমার জন্য জামা কাপড় পছন্দ করে দে। পারবো না। তোকে পারতেই হবে। আমি কি করতে পারি নিশ্চয়ই সেটা এতক্ষণে বুঝতে পেরেছিস। হুম। শেষমেশ উপায় না পেয়ে মৌয়ের জন্য আমাকেই জামা পছন্দ করতে হলো। মার্কেট করা শেষে মৌ গাড়ি করে আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিল। শোন, আজকে বাসায় গিয়ে আমি আমার ভাইয়াকে তোর কথা বলবো কি বলবেন? যে আমি একটা ছেলেকে পছন্দ করি আর তাকে বিয়ে করব। আপনার কথা আপনি বলেন, আমার কোনো সমস্যা নেই। তবে আমি আপনার সাথে প্রেম করতে পারবো না, বিয়ে তো আরো দূরের কথা। দেখা যাবে। এই বলে মৌ চলে গেল। পরের দিন কলেজে বসে আছি, তখনই বেশ কয়েকজন ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। তোর নাম কি শাহরিয়ার? হুম। কেন? এই নে, ভাই তোর সাথে কথা বলবে। কোন ভাই? কথা বল, বুঝতে পারবি। ছেলেটার কাছ থেকে ফোনটা নিয়ে কানে ধরলাম। হ্যালো, আমি রাকিব বলছি। কোন রাকিব? কোন রাকিব মানে? তুই আমাকে চিনিস না? আমি মৌয়ের ভাই। ও, আপনি? তা কি কারণে আমার কাছে ফোন দিয়েছেন? তোর কারণে আমার বোন কালকে থেকে না খেয়ে আছে। কালকে থেকে জিদ ধরেছে তোকে বিয়ে করবে। আমি ঠিক করেছি তোর সাথে আজকে আমার বোনের বিয়ে দেব। আপনার বোনের মতো কি আপনারও মাথায় সমস্যা আছে নাকি? কি এত বড় কথা? আজকে আমার বোন যদি তোকে না ভালোবাসতো, তোর লাশটাও তোর পরিবার খুঁজে পেত না। এখন তুই আমার বাড়িতে চলে আয়। সরি, আমি যেতে পারবো না, বাই। ফোনটা কেটে দিয়ে ছেলেটাকে ফোনটা দিয়ে চলে আসলাম কলেজ থেকে। সন্ধ্যার সময় রুমে শুয়ে আছি, তখনই মেহজাবিন আমার রুমে আসলো। ভাইয়া, তোর সাথে কে যেন দেখা করতে এসেছে। কে? বাহিরে এসে দেখ। আচ্ছা চল দেখি। রুম থেকে বাইরে আসলাম, এসে অনেক অবাক হয়ে গেলাম, কারণ আমার বাড়িতে পুলিশ এসেছে। কি ব্যাপার, আপনার আমার বাড়িতে কেন? তোমার নাম কি শাহরিয়ার? হ্যাঁ। তোমাকে একটু আমার সাথে যেতে হবে। কেন? আমি আপনাদের সাথে যাব কেন? কি অপরাধ করেছি আমি? অপরাধ তোমার একটাই, সেটা হলো রাকিব ভাইকে না করা আর তার বোনকে না ভালোবাসা। ও, এই ব্যাপার। আপনি তাহলে রাকিবের গোলাম? কি?
এত বড় কথা, আমাকে অপমান? আমি কি কোনো ভুল কথা বলেছি? রাকিবের মতো গুন্ডা মাস্তানের কথাই আপনি আমাকে ধরতে এসেছেন, অথচ আপনার রাকিবকে গ্রেপ্তার করা উচিত, আর আপনি তার কথাই উঠবস করছেন। আমি তোমার কাছে জ্ঞান নিতে আসি নাই। আমিও আপনাকে জ্ঞান দিতেছি না, ঠিক আছে? আপনি এখন আসতে পারেন। আর ও হ্যাঁ, রাকিবকে গিয়ে বলবেন এসব পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, এখন আসতে পারেন। পুলিশ অফিসার চলে যাওয়ার পর আমি আমার রুমে যেতে ধরলাম, তখনই মা ডাক দিল। মা যে পাশে বসেছিল সেই দিকে আমার কোনো খেয়ালই ছিল না এতক্ষণ। রাকিবকে শাহরিয়ার? আসলে মা, মায়ের কাছে বসে প্রথম থেকে সবকিছু খুলে বললাম। তুই একটু সাবধানে থাকিস বাবা। আরে মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, রাকিব আমার কিছুই করতে পারবে না, তুমি অযথা চিন্তা করছো। চিন্তা কি আর সাধে করি বাবা, তুই আমার একমাত্র ছেলে। মা, এখন এসব কথা রাখো আর রুমে যাও। পরের দিন কলেজে বসে আছি, এখনো তেমনভাবে কেউ কলেজে আসে নাই। আজকে একটু তাড়াতাড়ি কলেজে এসেছি, বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই গাছের নিচে বসে গেটের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে আমার চোখটা গেটের দিকে আটকে গেল একটা মেয়েকে দেখে। মেয়েটা পিঙ্ক কালারের শাড়ি পরে হাতে ফুল নিয়ে কলেজে ঢুকতেছে। মেয়েটাকে দেখতে পুরাই পরিপরি লাগছে। মেয়েটা গেট দিয়ে ঢুকে সোজা আমার দিকে আসতেছে। কিছু দূর আসার পর মেয়েটার চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ না, মৌ। কিন্তু মৌকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে এই ড্রেস আপে, একদম আমার স্বপ্নের রানীর মতো। আই লাভ ইউ। মৌয়ের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে থাকতে কখন যে মৌ আমার সামনে এসেছে বলতেই পারলাম না। মৌয়ের কথাই আমার ধ্যান ভেঙে গেল। তাকিয়ে দেখি মৌ আমার দিকে ফুল ধরে আছে। কি? আমি তোমাকে ভালোবাসি। সরি, আমি বাসি না। ওই তোর সমস্যা কি? হ্যাঁ, ভালোভাবে কথা বলছি জন্য তোর খুব ভাব বেড়ে গেছে না? আমি কখনো ভাব নেই না। ভাব নেস না তো কি নেস? হ্যাঁ, আমার উত্তর যেন আমি কালকেই পাই। কালকে কলেজের সামনে রেস্টুরেন্টে চলে আসবি, আমি তোর উত্তরের অপেক্ষায় থাকবো। আমি যেতে পারবো না। দেখা যাবে। এই বলে মৌ আমার শার্টের কলার ছেড়ে দিয়ে চলে গেল। গাছের নিচে বসে অনেকক্ষণ মৌয়ের বলে যাওয়া কথাটা নিয়ে ভাবলাম যে দেখা করতে যাব কি না। শেষমেশ ঠিক করলাম আমি দেখা করতে যাব না, দেখা যাক মৌ কী করতে পারে। বসে বসে এইসব চিন্তা ভাবনা করছি, তখনই তানিশা মেয়েটার কথা মনে পড়ল। তাই পকেট থেকে ফোন বাহির করে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা পিক করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিনে আমার কথা মনে পড়লো? আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই কল দিতে পারিনি। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর মোটামুটি অনেকক্ষণ তানিশার সাথে কথা বললাম। অল্প সময়ের মধ্যেই তানিশার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। কথা বলা শেষে ফোনটা কেটে দিয়ে পেছনে ঘুরে দেখি মৌ দাঁড়িয়ে আছে আর রাগে ফুলছে, মনে হয় আমাকে গিলে খাবে। হঠাৎ করে মৌ আমাকে চড় মারতে ধরলো, আর আমিও আমার মাথাটা নিচু করে ফেললাম। চড়টা না লেগে আমার মাথার উপর দিয়ে গেল। মৌ তাল সামলাতে না পেরে পড়ে যেতে ধরলো, সাথে সাথে আমি ধরে ফেললাম। ফলস্বরূপ আমার একটা হাত কোমরে আর একটা হাত মৌয়ের পিঠে চলে গেল। মেয়ের শরীরে স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম, মনে হলো শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে গেল। মৌয়ের দিকে তাকিয়ে দেখি মৌয়েরও সেম অবস্থা। অনেকক্ষণ থেকে এক ধ্যানে দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। আশেপাশে কি হচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। আমার হুঁশ ফিরলে তাড়াতাড়ি মৌকে ছেড়ে দেই। আমার কাছ থেকে ছাড়া পেয়ে মৌ দৌড় দিয়ে আমার সামনে থেকে চলে যায়। মানুষ এত নরম কি করে হয়? মৌয়ের শরীরটা একদম তুলোর মতো নরম। কথাটা আমি মনে মনে বললাম। পরের দিন কলেজের ক্লাসে বসে আছি। মৌ বারবার ফোন দিতেছে, কিন্তু আমি ফোন ধরছি না। বারবার ফোন দেওয়ায় শেষমেশ বিরক্ত হয়ে কলটা ধরলাম। তোমার সমস্যা কি? হ্যাঁ,
আমি তোমার জন্য রেস্টুরেন্টে বসে আছি। থাকো, আমি যেতে পারবো না, বাই। মৌকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিলাম। বিকেলে কলেজ থেকে বাসায় আসলাম। শাহরিয়ার, একটু মেহজাবিনের স্কুলে যেত। এখনো মেয়েটা আসছে না কেন? স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে। কি, এখনো মেহজাবিন বাসায় আসে নাই? না। এই কথা আগে বলবা না? আর এক মুহূর্ত দেরি না করে মেহজাবিনের স্কুলে চলে আসলাম। স্কুলে এসে দেখি মেহজাবিন স্কুলে নেই। স্কুল নাকি অনেক আগে ছুটি হয়ে গেছে। এইদিকে মেহজাবিনকে খুঁজে পাচ্ছি না। আর ওইদিকে মৌ বারবার ফোন দিতেছে। বিরক্ত আর রাগ নিয়ে মৌয়ের কলটা ধরলাম। কলটা রিসিভ করে আমি অবাক হয়ে গেলাম, কারণ ফোনের অপর পাশে আমার ছোট বোন। ভাইয়া, তুমি কোথায়? আমি তো তোর স্কুলের সামনে, তুই ওখানে গেলি কেমনে? আর কান্না করছিস কেন? ও কি তোর সাথে কিছু করেছে? শোনো, তুমি তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে আসো কেমন? সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য, আমরা দুজন। আসতে হ্যালো হ্যালো। যা বাবা, কলটা কেটে দিল। আর দেরি না করে তাড়াতাড়ি কলেজের সামনে রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টের ভেতরে এসে দেখি পুরো রেস্টুরেন্ট ফাঁকা, শুধু একটা টেবিলে মেহজাবিন আর মৌ বসে আছে। তাদের কাছে যাওয়ার সাথে সাথে মেহজাবিন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তুই এখানে কিভাবে আসলি? ওই মেয়েটা আমাকে সকালে স্কুল থেকে জোর করে এখানে নিয়ে এসেছে, আর সকাল থেকে আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে, বাসায়ও যেতে দিচ্ছে না। মেহজাবিনের হাতগুলো ধরে দেখি ঠান্ডা হয়ে গেছে, সাথে চোখগুলোও অনেক লাল হয়েছে। এগুলো দেখে অনেক রাগ উঠে গেল। মৌয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। অনেক জোরে মৌকে একটা চড় মারলাম। সমস্যা কি আপনার? হ্যাঁ, হিদায়ত জ্ঞান বলতে কি কিছুই নেই? না, নেই। আমি শুধু তোমাকেই চাই, আর কোনো জ্ঞানের আমার দরকার নেই। আগে পাগলের ডাক্তারের কাছে গিয়ে নিজের চিকিৎসা করান, তারপর এসব কথা আমাকে বলতে আসেন। যত সব। চল মেহজাবিন। মেহজাবিনকে নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসলাম বাসায়। কোথায় পাইলি মেহজাবিনকে? পরে বলবো মা, এখন তুমি মেহজাবিনকে খাবার খাইয়ে জ্বরের ট্যাবলেট খাইয়ে দাও। কিন্তু কি কারণে? বললাম তো পরে বলবো, এখন যেটা বললাম সেটা করো। ঠিক আছে। রুমে এসে শুয়ে আছি, তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি লাবু কল দিয়েছে। কলটা রিসিভ করলাম। কোথায় রে তুই? বাসায়। কেন, কি হয়েছে? পার্কে একটু আয় তো। কেন? আরে আয়, তারপর বলছি। আচ্ছা তুই দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ঠিক আছে। কলটা কেটে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার পাশেই পার্ক হওয়ায় হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা মাইক্রোবাস আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কোনো কিছু বুঝে ওঠার আগেই 5 থেকে 7 জন ছেলে মাইক্রো থেকে নেমে আমাকে জোর করে মাইক্রোতে উঠিয়ে নিল। নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরা 5-7 জন থাকায় তাদের সাথে পেরে উঠলাম না। কারা তোমরা, আর আমাকেই বা এভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? চুপচাপ থাকেন, একটু পর নিজেই বুঝতে পারবেন। 10 থেকে 15 মিনিট পর মাইক্রোটা একটা বাড়ির সামনে থামলো। ছেলেগুলো আমাকে মাইক্রো থেকে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসলো। বাড়ির ভেতরে এসে আশেপাশে তাকিয়ে দেখি পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করা। মনে হয় এখানে একটু আগে যুদ্ধ হয়েছে। ভাই, নিয়ে এসেছি। ছেলেটার চিল্লানো শুনে আর একটা ছেলে রুম থেকে বাইরে হয়ে আসলো। ওকে রুমে নিয়ে আয়। ছেলেগুলো আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল। রুমের ভেতরে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ রুমটা মৌয়ের, আর রুমে সব জিনিসপত্র ভাঙচুর করা। বিছানার মাঝখানে মৌ বসে বসে কান্না করছে, আর একটা ছেলে ওর পাশে বসে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। তার মানে এই ছেলেটা রাকিব। ওই তোরা সবাই বাইরে চলে যা। ছেলেগুলো আমাকে ছেড়ে দিয়ে সবাই রুম থেকে চলে গেল। আচ্ছা, একটা কথা আমাকে বলতো। কি?
আমার বোনের মধ্যে কি কোনো কমতি আছে? দেখতে কি অসুন্দর? না। তাহলে তুই কেন আমার বোনকে মেনে নিচ্ছিস না? তোর কারণে আমার বোনটা বারবার কষ্ট পাচ্ছে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার বোনের দিকে তাকিয়ে তোকে এতদিন কিছু বলিনি, কিন্তু আজকে তোকে ছাড়ছি না। আজকে এখনই তোর আর আমার বোনের বিয়ে দিব। দেখি তুই কি করতে পারিস। তুই যদি কোনো প্রকার আপত্তি করিস, তাহলে তোর বাবা মা বোন কেউ আর এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এই বলে রাকিব রুম থেকে চলে গেল, আর আমি ধপাস করে মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। রুমে শুধু আমি আর মৌ রয়েছি। মৌ বসে বসে কান্না করছে, আর আমি চিন্তা ভাবনা করছি বিয়েটা কোনোভাবে আটকানো যায় কি না। মৌ আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে, আবার কান্নাও করছে। বসা থেকে দাঁড়িয়ে পড়লাম। মৌয়ের সামনে গিয়ে বললাম, বিয়েটা কি কোনোভাবে আটকানো যায় না? না। তাহলে আপনিও এটা জেনে রাখেন, আপনি আমার কাছে কোনোদিন স্ত্রীর অধিকার পাবেন না। আমার দরকার নেই, তোমাকে পেলেই হবে। 1 ঘন্টা ধরে রুমের ভেতরে পায়চারি করছি। রুম থেকেও বাহির হতে পারছি না। দরজার সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে মৌ কান্না করেই যাচ্ছে, আর চোখে আমার দিকে তাকাচ্ছে। বুঝি না এত কান্না করার কি আছে, বিরক্ত ধরিয়ে দিয়েছে। এত কান্না করছেন কেন? হ্যাঁ, কান্না থামান। আমার ধমক শুনে মৌ কান্না থামিয়ে দিল। 20 মিনিট পর একটা মেয়ে এসে মৌকে বাইরে নিয়ে গেল। তার কিছুক্ষণ পর একটা ছেলে রুমে আসলো। বাইরে চলেন ভাইয়া, কাজী চলে এসেছে। রুম থেকে বাইরে এসে দেখি কাজে চলে এসেছে। সাথে রাকিব আমার বাবা মা বোনকেও নিয়ে এসেছে। আমার মায়ের পাশে মৌ বসে আছে। মা এমন ভাব করছে মনে হয় এই বিয়েতে সে এই বিয়েতে অনেক খুশি। শেষমেশ বিয়েটা আর আটকাতে পারলাম না। মৌ আমাকে বিয়ে করেই ছাড়লো। কাজী যখন আমাকে কবুল বলতে বলেছিল, আমি 3 বার কবুল বলতে 10 মিনিট সময় নিয়েছিলাম। বিয়ে পড়ানোর শেষে কাজী চলে গেল। সোফায় ঘরে সবাই বসে আছি। আমার পাশে মৌ বসে আছে। আমার বোনটা আজকে থেকে তোমার আমানত। প্লিজ এমন কোনো কাজ করো না যার দরুন ও কষ্ট পায়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে আমি ওকে কোলে পিঠে করে বড় করেছি। কখনো কোনো প্রকার কষ্ট ওর কাছে ঘেঁষতে দেইনি। আশা করি তুমিও আমার বোনকে কোনো প্রকার কষ্ট দিবে না। যদিও বা তোমার এই বিয়েতে কোনো মত নেই, তবুও এখন থেকে মৌ তোমার স্ত্রী, এই কথাটা মনে রাখবে। তোমাকে এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না মৌ। আজকে থেকে আমার বৌমা না, নিজের মেয়ে। মৌকে প্রথম দেখায় আমার অনেক ভালো লেগেছে, তাই তো আমি বিয়েটা হতে দিলাম। না হলে ছেলের মতের বিরুদ্ধে গিয়ে এই বিয়ে আমি কখনোই হতে দিতাম না। তুমি এসব ব্যাপার নিয়ে কোনো টেনশন করবে না। দেখি শাহরিয়ার কিভাবে মৌকে মেনে না নেয়। আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমি কোনো কথা বলছি না, চুপচাপ শুধু শুনে যাচ্ছি। এখন তাহলে আমরা আসি। এক্ষুনি চলে যাবেন? হুম। আচ্ছা ঠিক আছে। তারপর মৌকে নিয়ে জেলখানা মৌদের বাসা থেকে নিজেদের বাসায় ফিরে আসলাম। বিছানায় শুয়ে আছি। মৌ মায়ের রুমে আছে, এখনও আমার রুমে আসে নাই। মৌ আমার রুমে আসলো কিনা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি মৌকে স্ত্রী হিসেবে মানি না। কিছুক্ষণ পর মৌ ওড়না দিয়ে বড় একটা ঘোমটা টেনে রুমে আসলো। রুমে এসে যখনই আমার পা ধরে সালাম করতে যাবে, অমনি আমি পাটা সরিয়ে নিলাম। আমার এমন আচরণে মৌ মনে হয় অনেক অবাক হয়েছে, তাই তো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান সোফায় গিয়ে ঘুমিয়ে পড়েন। আমার কথা শুনে মৌ ঘোমটাটা সরিয়ে আমার দিকে ছলছল চোখে তাকালো। সোফায় ঘুমাবো মানে? এই সহজ কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, তাই আপনি আমার সাথে এক বিছানাতেও ঘুমাতে পারবেন না।
তাই বললাম আপনি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়েন। কেন? আমার সাথে এমন কি করেছো? আমি তোমাকে সত্যি নিজের থেকেও বেশি ভালোবাসি। এসব মায়া কান্না করে কোনো লাভ হবে না। আমি আপনাকে স্ত্রীর অধিকার দিচ্ছি না। সরেন তো, আমি এখন ঘুমাবো। আমার ধমক শোনা মাত্রই মৌ আমার পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। ও হ্যাঁ, আর একটা কথা, এসব ব্যাপার নিয়ে আপনার ভাইয়ের কাছে যদি কোনো প্রকার বিচার নিয়ে যান তাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনাকে একেবারে ডিভোর্স দিয়ে দিব। এখন এই কম্বলটা নিয়ে শুয়ে পড়েন। আমার কথা মতো মৌ সোফায় গিয়ে শুয়ে পড়ল। আমিও সব চিন্তাভাবনা বাদ দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। মধ্যরাতে কারো গুনগুন করে কান্না করার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। রুমের আশেপাশে তাকিয়ে কান্নার উৎপত্তি স্থলটা খুঁজতে লাগলাম। যখনই সোফার কাছে গেলাম বুঝতে পারলাম মৌ মুখে কাপড় গুজে কান্না করছে। মৌয়ের মুখ থেকে কাপড়টা সরিয়ে দিলাম। আমার অমন আচমকা উপস্থিতি হয়তোবা মৌ কখনোই আশা করে নাই, তাই ধরফরিয়ে সোফা থেকে উঠে বসলো। তুমি? হ্যাঁ আমি। এভাবে কান্না করছেন কেন? আপনার কান্না করার জন্য যে আমি ঘুমোতে পারছি না সেদিকে কি কোনো খেয়াল আছে? আমার ধমক শুনে মৌ মাথা নিচু করে ফেলল। চুপচাপ ঘুমোতে পারলে ঘুমান, না হলে আমার রুম থেকে চলে যান। আমি চুপচাপ ঘুমাবো। ঠিক আছে, ঘুমিয়ে পড়েন, আর যেন কোনো প্রকার কান্নার শব্দ আমি না পাই। হুম। কথাগুলো বলে বিছানায় এসে শুয়ে পড়লাম। সোফায় তাকিয়ে দেখি মৌ আমার বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে আর শরীরটা হালকা নড়ছে। তার মানে মৌ এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। করুক, তাতে আমার কি? আমার ঘুমের ডিস্টার্ব না হলেই হলো। কিছুক্ষণ শুয়ে থাকার পর আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালে গভীর ঘুমে তলিয়ে আছি। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমার শরীর ধরে ঝাঁকি মারছে। তাই আস্তে আস্তে চোখটা খুলে তাকালাম। তাকিয়ে দেখি মৌ। মেজাজটাই খারাপ হয়ে গেল। কি হয়েছে? হ্যাঁ, এত সকালে ডাকছেন কি কারণে? আমি কি আপনাকে ডেকে দিতে বলেছি? মা ডাকতেছে, সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে। ঠিক আছে, আপনি নিচে যান, আমি আসতেছি। আমার কথা শোনা মাত্রই মৌ দৌড় দিয়ে রুম থেকে চলে গেল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখি খাবার টেবিলে সবাই আমার জন্য অপেক্ষা করছে। প্রতিদিনের নাই আজকেও নাস্তায় পরোটা আর ডিম ভাজি খাচ্ছি। তোর বউ তো কিছু রান্না করতে পারে না, তাই আর তোর বউয়ের হাতের রান্না খাওয়া হলো না। কোনোদিন যেন খাওয়াও না লাগে, যত সব। কি রে, কি মিনমিন করছিস? না, কিছু না। ও হ্যাঁ মৌ, তুমি আজকে থেকে আমার কাছে রান্না শিখবে, কেমন? ঠিক আছে মা। তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই মৌ রুমে আসলো। তুমি কি কোথাও যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি আর কোথায় না যাচ্ছি সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে, যত সব। এই বলে বাসা থেকে চলে আসলাম। বাসায় থাকতে তেমন ভালো লাগছে না, বিরক্ত বিরক্ত লাগছে, তাই বাইরে চলে আসলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের এই দিক ওদিক একা একাই ঘুরে বেড়ালাম। এর মধ্যে মৌ 2বার ফোন দিয়েছিল। 2বারই আমি ধমক দিয়ে ফোনটা কেটে দিয়েছি। শহরের এদিক ওদিক ঘোরাফেরা করে দুপুরে বাসায় ফিরে আসলাম। কিরে, কোথায় গেছিলি? বাইরে ঘুরতে। তোর যে বিয়ে হয়েছে এইটা কি মাথায় আছে? না, নেই। কেন নেই? কেন? মা, আমি এই বিয়ে মানি না, তাই আর এই সম্পর্কে আমি কোনো কথা বলতে চাইতেছি না। দেখ বাবা, যা হবার হয়েছে, তুই মৌকে মেনে নে। সত্যি মৌ তোকে অনেক ভালোবাসে। আমি তোর মা না? মায়ের কথা তুই ফেলে দিবি? মা, বললাম না এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে চলে আসলাম। রুমে এসে দেখি মৌ বিছানায় শুয়ে আছে। আমাকে দেখার সাথে সাথেই মৌ বিছানা থেকে উঠে পড়ল। কোথায় গেছিলে তুমি?
কি হলো, কথা বলছো না যে? আমি মৌয়ের কথার কোনো জবাব না দিয়ে বাথরুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মৌ খাবার নিয়ে বসে আছে। এই নাও তোমার খাবার। কোনো কথা না বলে খাবার প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমি খাচ্ছি, আর আমার পাশে মৌ বসে বসে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আপনি এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে খাবো কি করে? হ্যাঁ, সরি। আমার ধমক শুনে মৌ মন খারাপ করে আমার পাশ থেকে উঠে রুমের বাইরে চলে গেল। মন খারাপ করলো তাতে আমার কি? পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই মৌ রুমে আসলো। কলেজে যাচ্ছ নাকি? হুম। আমিও যাব, তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে নিই। কিছু না বলে নিচে খাবার টেবিলে চলে আসলাম নাস্তা করতে। কিছুক্ষণ পর মৌ এসে আমার পাশে চেয়ারে বসে পড়ল। তোরা কি কলেজে যাচ্ছিস? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। জি মা। নাস্তা করা শেষে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। আমার দেখা দেখি মৌও চলে আসলো। বেশ কিছুক্ষণ থেকে বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো খালি রিক্সা পাইতেছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা খালি রিক্সার দেখা মিলল। এই মামা, যাবা নাকি? কোথায় যাবেন মামা? কলেজে। ঠিক আছে, ওঠেন মামা। রিক্সায় উঠে পড়লাম। যখনই মৌ রিক্সায় উঠতে যাবে অমনি আমি বলে উঠলাম, আপনি অন্য রিক্সা দিয়ে কলেজে যান, এই রিক্সা যেতে পারবেন না। মামা চলেন। আমার এমন ব্যবহারে মনে হয় মৌ অনেক কষ্ট পেয়েছে। মৌয়ের চোখের কোণে হালকা জলের ফোঁটা দেখতে পেলাম। মনে হয় কান্না করে দিবে। দিবে, তাতে আমার কি? কলেজে গিয়ে, কিরে মামা, কি শুনতেছি এগুলা? তোর নাকি মৌয়ের সাথে বিয়ে হয়েছে? হুম। তা বিয়ে হয়েছে ভালো কথা, কিন্তু তোরা দুজন একই রিক্সায় না এসে আলাদা আলাদা রিক্সায় আসলি কেন? অন্য আর কোনোদিন বলবো, আজকে বাদ দে এসব কথা, চল ক্লাসে যাই। আচ্ছা ঠিক আছে, চল। ক্লাস শেষ করে মৌকে না নিয়েই বাসায় চলে আসলাম। কিরে, মৌ কোথায়? জানি না, মনে হয় কলেজে আছে। জানিস না মানে? তোর সাথে না মৌ কলেজে গেল, তুই মৌকে না নিয়ে কলেজ থেকে চলে আসলি কি কারণে? হ্যাঁ মা, আমার ভালো লাগছিল না, তাই সোজা বাসায় চলে আসলাম। আমিও তো কিছু বুঝি না, তুই এখন কলেজে গিয়ে মৌকে নিয়ে আসবি। মা করে লাভ নাই, যা বললাম তাই কর। শেষমেশ উপায় না পেয়ে আবার কলেজে ফিরে আসলাম। এসে দেখি মৌ তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতেছে। চলেন বাসায় যাই, মা ডাকতেছে। এত জরুরি তলব কেন দুলা ভাই? রিয়া, কি বলছিস? চুপ কর। তুই চুপ থাকতো। তা দুলা ভাই, আমাদের বান্ধবী আপনাকে কিরকম আদর করে? রিয়া, সেটা আপনার বান্ধবীকে জিজ্ঞাসা করেন কেমন। আর আপনি কি যাবেন নাকি আমি চলে যাব? যাব, চলো। কলেজের গেটের সামনে এসে একটা রিক্সা ভাড়া করলাম। উঠে পড়েন। মামা যাও। তুমি যাবা না? যাব, তবে আরেকটা রিক্সা দিয়ে। কেন? এই রিক্সায় গেলে কি এমন হয়? আমি তো তোমার স্ত্রী, অন্য কেউ পারতো না। প্লিজ উঠে পড়ো। মা যদি আমাদের দুজনকে দুই রিক্সায় দেখে তাহলে খুব খারাপ ভাববে, প্লাস মন খারাপ করবে। কমপক্ষে মায়ের কথা চিন্তা করে। শেষমেশ মায়ের কথা ভেবে রিক্সায় উঠে পড়লাম। আমি রিক্সায় উঠতে মৌ এমন খুশি হয়েছে মনে হয় সে বিশ্ব জয় করেছে। রিক্সা তার আপন গতিতে চলছে, আর আমি বসে আছি রিক্সার এক কোণায়। কারণ বারবার মৌয়ের শরীরের সাথে আমার শরীর টাচ লাগছে, তাই একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। কি ব্যাপার, ওইদিকে চেপে বসছো কেন? পড়ে যাবে তো, এদিকে আসো। না থাক, আমি এখানেই ঠিক আছি। আসো না। রিক্সায় বসে আছি, হঠাৎ করে রিক্সার একটা চাকা
রাস্তায় থাকা ছোট ছোট গর্তের মধ্যে পড়ে গেল, যার ফলে রিক্সাটা অনেক জোরে ধাক্কা মারল। আর আমি ধাক্কা সামলাতে না পেরে আমি মৌয়ের গালে গিয়ে কিস করে ফেলি। এমন আকম্পিক ঘটনার জন্য আমরা দুজনেই প্রস্তুত ছিলাম না। মৌ লজ্জায় মাথা নিচু করে আছে, আর আমি কি একটা অবস্থা। বাসার কাছে এসে যখন রিক্সাটা থামলো, মৌ আর 1 সেকেন্ডও দেরি না করে রিক্সা থেকে নেমে দৌড় দিয়ে বাসার ভেতরে চলে গেল। আমি রিক্সার ভাড়া মিটিয়ে ভেতরে আসলাম। এখন কিভাবে নিয়ে আসতে পারলি? মা, প্রতিদিন এইভাবেই নিয়ে আসবি, আর কোনোদিন যদি ছেড়ে আসিস তাহলে সেদিন তুইও বাসায় ঢুকতে পারবি না, বুঝলি? এখন রুমে যা, আমি খাবার রেডি করছি। রুমে এসে দেখি মৌ নেই, মনে হয় বারান্দায় আছে, তাই বারান্দায় গেলাম। মৌ এক হাত দিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর অন্য হাত গালে দিয়ে কি জানি চিন্তা ভাবনা করছে, আর বারবার মুস্কি মুস্কি হাসতেছে। আমি আর বারান্দায় না থেকে রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বাইর হয়ে দেখি মৌ কাপড় চেঞ্জ করতেছে। আমাকে দেখার সাথে সাথে মৌ চিৎকার দিয়ে উঠল। তাড়াতাড়ি মৌয়ের কাছে গিয়ে আমার হাত দিয়ে মুখটা চেপে ধরলাম। চুপ করেন, কি করছেন? এভাবে চিল্লাচিল্লি করলে আশেপাশের মানুষ কি ভাববে বলুন তো? কি, আপনার কথা কিছু বুঝতেছি না তো। এবার মৌ হাত দিয়ে মুখ থেকে আমার হাতটা সরিয়ে দিল। এইভাবে কেউ কারো মুখ চেপে ধরে? আমার দম বন্ধ হয়ে যেত এখনই। সরি। আর আপনি বাথরুমে কাপড় চেঞ্জ করতে পারেন না? হ্যাঁ, তুমি বাথরুমে? তাই ভাবলাম রুমেই চেঞ্জ করিনি। কে জানতো আমি যখন কাপড় চেঞ্জ করব তখনই তুমি বাথরুম থেকে বাইরে। এরকম ভুল আর কখনো করবেন না। ঠিক আছে, করব না, কিন্তু তুমি কি কিছু দেখেছো? আর যদি দেখে থাকো তাহলে কোনো সমস্যা নেই, কারণ তুমি আমার বর। কথা বলতে বলতে মৌয়ের গায়ে যে তোয়ালাটা ছিল তা পড়ে গেল, কিন্তু মৌয়ের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার খায়া দায়া কোনো কাজ নাই, আপনারই দেখমো। এতক্ষণ কিছু দেখতে পারি নাই, তবে এখন কিছু কিছু দেখতে পারতেছি। মানে? আপনার তোয়ালেটা নিচে পড়ে গেছে। কি? মৌ নিচে তাকিয়ে দেখে তোয়ালেটা মেঝেতে পড়ে আছে। তাড়াতাড়ি করে তোয়ালেটা আবার পরে নিল। তোয়ালে পরে কাপড় চোপড় হাতে নিয়ে রুম থেকে বাথরুমে ঢুকে গেল। মৌয়ের এমন কর্মকাণ্ড দেখে আমি ফিকফিক করে হেসে উঠলাম। খাবার টেবিলে বসে আছি, আমার সামনে মৌ বসে আছে। তখনকার ঘটনায় মৌ মনে হয় খুব লজ্জা পেয়েছে, তাই মাথা নিচু করে খাবার খাচ্ছে। তখনকার পর থেকে একবারের জন্য আমার দিকে চোখ তুলে তাকায় নাই। কি ব্যাপার মৌ, তুমি এভাবে মাথা নিচু করে খাচ্ছ কেন? এমনি মা। কোনো সমস্যা হয়েছে নাকি? এই হারামজাদা কিছু বলেছে? না মা। এই যদি তোমার সাথে কখনো রাগারাগি করে তাহলে তুমি শুধু আমাকে বলবা, বাকিটা আমি দেখব। জি মা। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ডাইনিং রুমে বসে টিভি দেখতেছি। তখনই আব্বু অফিস থেকে বাসায় ফিরে আসলো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি যে চলে আসলা? এমনি। শাহরিয়ার, এই নে। আব্বুর হাত থেকে চাবিটা নিয়ে দেখি একটা বাইকের চাবি। কি ব্যাপার আব্বু, এটা তো বাইকের চাবি। এটা বাইকের চাবি, নতুন বাইক কিনে আনলাম। আব্বুর কথা শুনে আমি বসা থেকে উঠে পড়লাম। আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আছি তা জানার জন্য আমার হাতের মধ্যে একটু চিমটি কাটলাম। না, ব্যথা লাগলো। তার মানে আমি বাস্তবেই আছি। বাস্তবেই আব্বু আমাকে বাইক কিনে দিয়েছে, আমি ভাবতেই পারছি না। কি রে, পাগল হইলি নাকি? এরকম করছিস কেন? একটা জিনিস ভাবতেছি। আমি তোমার কাছে 1 বছর ধরে একটা বাইক কিনে চাইতেছি, কিন্তু তুমি কিনে দিতেছ না। তবে আজকে না বলার পরও বাইক কিনে দিলে কেমনে কি? ভাবিস না এটা তোর জন্য কিনছি। তাহলে? এটা বৌমার জন্য। তোমার বৌমা বাইক চালাবে? বৌমা বাইক চালাবে কেন? তুই চালাবি, আর বৌমা পিছনে বসে থাকবে। প্রতিদিন কলেজে নিয়ে যাবি, আবার নিয়ে আসবি। ও,
কুলিগিরি করার জন্য বাইক কিনে দিলা? যেটা ভাববি সেটাই। এখন বাইরে গিয়ে দেখ বাইক আছে, যা একটু ঘুরে আয়, দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা। হুম। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। আমি এখনও ঠিক আগের মতোই মৌকে অবহেলা করি, কিন্তু মৌ আমাকে আগের মতোই ভালোবাসে। বুঝতে পারি না এত অবহেলার পরও মৌ কিভাবে আমাকে এত ভালোবাসে। যে মেয়েটা বাসায় 1 গ্লাস পানি নিজ হাত দিয়ে খেত না, সেই মেয়েটা কিভাবে এত কষ্ট করে শুধুমাত্র আমার ভালোবাসা পাবার জন্য। যাই হোক, আজকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। বিয়ে যখন হয়েছে তখন চাকরি তো করতেই হবে। ইন্টারভিউটা দিয়ে মিষ্টি নিয়ে বাসায় ফিরে আসলাম, কারণ আল্লাহর অশেষ রহমতে চাকরিটা আমার হয়েছে। মা, এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? আরে আজকে আমি যে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছি সেই চাকরিটা আমার হয়েছে। সত্যি? মা। যাক বাবা, অনেক ভালো হয়েছে। উপরে বৌমা আছে, এই মিষ্টি নিয়ে গিয়ে বৌমাকে খাইয়ে দে। রুমে এসে অনেক অবাক হয়ে গেলাম, আবার কিছুটা খারাপও লাগলো, কারণ মিষ্টি নিয়ে রুমে এসে দেখি মৌ আমার একটা ছবি হাতে নিয়ে কান্না করছে। মৌকে কান্না করতে দেখে খারাপ লাগলো। আমি যে রুমে এসেছি সেই দিকে মৌয়ের খেয়ালই নেই, সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেই যাচ্ছে। এই যে আমার কথা শোনা মাত্রই মৌ কান্না থামিয়ে ধরফরিয়ে উঠে পড়ল। কে? এত অস্থির হবার কিছু নেই, অন্য কেউ না, আমি। ও তুমি? তুমি কখন আসলে? কিছুক্ষণ আগে। আচ্ছা, আপনি কান্না করছেন কেন? কই কান্না করলাম? মিথ্যে বলে লাভ নেই, আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে আপনার কান্না দেখলাম। এখন বলেন কি কারণে কান্না করছিলেন? আচ্ছা, একটা কারণ। কি কারণ? বোকার মতো প্রশ্ন করছো কেন? তুমি ভালো করেই জানো কি কারণে আমি কান্না করছি। মৌয়ের কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। কি হলো, এখন মাথা নিচু করলে কেন? আচ্ছা বাদ দাও এসব, এখন বলো তোমার হাতে মিষ্টি কেন? আসলে আমার চাকরিটা হয়ে গেছে, তাই মিষ্টি নিয়ে আসছিলাম। তাহলে দাঁড়িয়ে আছো কেন? খাওয়াই দাও। আমি? আচ্ছা ঠিক আছে, হা করেন। তারপর আর কি, আমি নিজ হাতে মৌকে মিষ্টি খাইয়ে দিলাম। জয়েন কবে থেকে? কালকে থেকে। চাকরিটা কি করাই লাগতো? পড়াশোনাটা শেষ করে করা যেত না? যেত, তবে নিজের কাছে খারাপ লাগে যখন বিয়ে করার পরও বাবার টাকে চলাফেরা করি। তাহলে তুমি এই বিয়ে মেনে নিয়েছো? না মানে তা না। আচ্ছা আমি এখন নিচে যাই, কেমন? তাড়াতাড়ি কেটে পড়লাম, কারণ মৌয়ের সামনে বেশিক্ষণ থাকলে কখন যে কি বলে দিতাম আল্লাহ তাআলাই ভালো জানেন। পরের দিন সকালে খাবার টেবিলে সবাই মিলে বসে খাবার খাচ্ছে। পড়াশোনাটা শেষ করে চাকরিটা করা যেত না? আব্বু, আমি কি পড়াশোনা একেবারে ছেড়ে দিলাম নাকি? চাকরিও করব, পাশাপাশি পড়াশোনাও করব। দেখো তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা আমি তাহলে আসি, অফিসের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা সাবধানে যাই। বাড়ির বাইরে এসে বাইকটা স্ট্যান্ড দিয়ে যেই না যেতে ধরবো অমনি মৌ এসে বাইকের সামনে দাঁড়িয়ে পড়ল। কি হলো, এভাবে বাইকের সামনে দাঁড়িয়ে পড়লেন যে? তোমাকে কিছু কথা বলা ছিল। কি কথা? অফিসে যাচ্ছ ভালো কথা, কিন্তু ভুল করেও কোনো মেয়ের দিকে তাকাবে না। অন্য মেয়ের দিকে তাকালে চোখ দুটো খুলে নেব। এখন যাও আর পৌঁছে আমাকে ফোন। অফিসে আসার পর স্যার আমাকে সকলের সাথে পরিচয় করে দিল। আজকে আমার প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই, নিজের কেবিনে বসে আছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মৌ ফোন দিয়েছে। হ্যালো। তোমাকে না বলেছিলাম অফিসে পৌঁছে আমাকে ফোন দিবা? ফোন দাও না কেন? দেখেন, আপনার এইসব আজাইরা কথাবার্তা শোনার আমার সময় নেই, আমি এখন ব্যস্ত আছি, বাই। আমার কথাটা। মৌ অন্য কিছু বলার আগেই ফোনটা কেটে দিলাম। 5টায় অফিস ছুটি হলো। বাসায় আসতে আসতে 5টা 30 বেজে গেল।
কি রে, অফিসের প্রথম দিন কেমন কাটলো? ভালো মা। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। রুমে এসে দেখি মৌ বিছানায় বসে আছে। আমাকে দেখে বিছানা থেকে উঠে বারান্দায় চলে গেল। আমি সেদিকে ভুরুক্ষেপ না দিয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে আসলাম। বৌমা কোথায়? রুমে। বৌমাকে নিয়ে আসলে না কেন? ও তো দুপুরে কিছু খায় নাই। দুপুরে কিছু খাই নাই? না। আচ্ছা, তুমি খাবার দাও, আমি ওপরে নিয়ে যাই। আচ্ছা। খাবার নিয়ে রুমে এসে দেখি মৌ এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। খাবারগুলো টেবিলে রেখে মৌয়ের কাছে গেলাম। আপনি নাকি দুপুরে কিছু খান নাই? কি হলো, কথা বলছেন না কেন? খান নাই কি কারণে? অসুস্থ হলে কে আপনার সেবা করবে? হ্যাঁ, আপনার ভাইকে জবাব দিয়ে কে দিবে? কথা বলছে না দেখে মেজাজটা গরম হয়ে গেল। টান মেরে নিজের দিকে করে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। মৌ গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এক হাত ধরে টেনে রুমে এনে বিছানায় বসিয়ে দিলাম। নিন, খান। খাচ্ছে না দেখে আমি হাত ধুয়ে প্লেট হাতে নিয়ে চেয়ার টেনে মৌয়ের সামনে বসে পড়লাম। মাথা উঁচু করুন। কি হলো, করেন। আমার ধমক শুনে মৌ কেঁপে উঠল। সাথে সাথেই মাথা তুলে আমার দিকে তাকালো। কান্না করে মুখটা পুরো লাল বানিয়ে ফেলেছে। হা করেন। কি হলো, বললাম না হা করতে। এবার মৌ আমার কথা শুনে হা করলো। মৌকে খাওয়ানো শেষে আমি নিজেও খেয়ে নিলাম। রাতে বিছানায় শুয়ে আছি বললে ভুল হবে, কারণ আমি বসে বসে ঘুমন্ত মৌয়ের মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছি। এখন প্রায় প্রতিটা রাতই আমি এভাবে মৌয়ের দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, আমিও মৌকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখনো বলে উঠতে পারিনি। আমি বুঝতে পেরেছি মৌ আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। পরের দিন। আজকে দুপুরে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখনই মৌ এসে কথাটি বলল। মানে হলো তুমি দুপুরে বাইরে খাবার খাবে না, বাসা থেকে আমি খাবার নিয়ে যাব। তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কিনা সেটা আমি ভালো করেই জানি। বলেছি নিয়ে যাব তো নিয়ে যাবই। আপনার ইচ্ছে। এই বলে অফিসে চলে আসলাম। নিজের কেবিনে বসে অফিসের কিছু কাজ করছি। কেবিনের দেয়াল থাই গ্লাস দিয়ে তৈরি হয়, আশেপাশে কি হচ্ছে সেটা খুব ভালো করেই দেখা যায়। তা আমার সামনে রিয়া নামের একটা মেয়ের ডেস্ক। অনেকক্ষণ থেকে দেখছি মেয়েটা ডেস্কে বসে এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে আছে। চেয়ার থেকে উঠে রিয়ার ডেস্কের সামনে গেলাম। রিয়া এক ধ্যানে ফোনের দিকে তাকিয়ে আছে। আমি যে ডাকছি সেই দিকে খেয়ালই নেই। রিয়া। জি জি স্যার। আপনি একটু আমার কেবিনে আসুন তো। জি স্যার। আমি কেবিনে আসার পর কিছুক্ষণ পর রিয়াও আসলো। স্যার আসতে পারি? আসেন, বসেন। ধন্যবাদ স্যার। স্যার আমাকে কি কারণে ডাকলেন? একটা কারণ আছে। আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এক ধ্যানে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। সমস্যা তো নিশ্চয় আছে, কারণ আমি কালকেও এই বিষয়টা লক্ষ্য করেছি। আসলে স্যার। বলেন। আসলে স্যার, আমি একটা ছেলেকে 6 বছর যাবৎ ভালোবাসি, কিন্তু ছেলেটা আমাকে ভালোবাসে না। তারপর? আমি যখনই একাকিত্ব অনুভব করি তখনই ছেলেটার ছবির দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ তাকিয়ে থাকলে একাকিত্ব বোধ দূর হয়ে যায়। কে সেই দুর্ভাগা যে আপনার ভালোবাসাকে বারবার উপেক্ষা করছে? আমি কি তাকে দেখতে পারি? জি স্যার, এই নিন। রিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে ছেলেটাকে দেখে আমার চোখ কপালে উঠে গেল, কারণ ছবিটা ছিল মৌয়ের ভাইয়ের। এটাই সে ছেলে? জি স্যার। আপনি জানেন এই ছেলেটাকে? জি স্যার, গুন্ডা, মাস্তান, মাফিয়া। এটা জানার পরও তাকে ভালোবাসেন? জি স্যার,
গুন্ডা মাস্তান তো সেদিন হয়েছে। আমি ওকে সেই ক্লাস 10 থেকে ভালোবাসি, তখনও কলেজে পড়তো। গুন্ডা মাস্তান হলে কি হবে, ওর মনটা অনেক ভালো। আমার সাথে এই ছেলের সম্পর্ক কি জানেন? কি স্যার? ইনি আমার সম্বন্ধী, মানে ওয়েট, তাহলে আপনি মেবি সেই ছেলে যাকে মৌ আপু ভালোবেসে বিয়ে করেছে। হুম। আপনি খুব লাকি স্যার, মৌ আপু আপনাকে অনেক ভালোবাসে। হুম, রাকিব ভাইও অনেক লাকি আপনার মতো মেয়েকে জীবন সাথী হিসেবে পাবে। সেটা কি আর হবে, ও তো আমাকে দেখতেই পারে না। 6 বছর যাবৎ পিছনে ঘুরছি, কিন্তু ও আমাকে পাত্তাই দিচ্ছে না। এতদিন দেই নাই, তবে এখন থেকে দিবে। সেটা কিভাবে? আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান স্যার, বলেন। রিয়া উত্তেজিত হয়ে কখন যে আমার হাত ধরে ফেলছে বুঝতেই পারি নাই। রিয়া আমার হাত ধরে প্ল্যানটা সম্পর্কে জানতে যাচ্ছে। এমন সময় দুপুরের খাবার নিয়ে মৌ আমার কেবিনে আসলো। মৌ কেবিনে ঢুকেই রিয়া আমার হাত ধরেছে দেখে চিল্লায়ে উঠল। ভাগ্য ভালো রুমটা সাউন্ড প্রুফ ছিল, না হলে অফিসের সবাই চিল্লানোর আওয়াজ শুনতে পেত। ওই বজ্জাত মেয়ে, তুই আমার বরের হাত ধরছিস কেন? আরে আমার কথা শোনেন। তুমি চুপ থাকো, তোর সাহস তো কম না, আমার বরের হাত ধরছিস। আজকে তোকে। মৌ রিয়াকে চর মারতে ধরল। আমি সাথে সাথেই মৌয়ের হাতটা ধরে ফেললাম। আর একটু দেরি হলেই রিয়া চর খেয়ে বসতো। কি করছেন কি? হ্যাঁ, নিজের হবু ভাবির গায়ে হাত তুলছেন? হবু ভাবি মানে? শোনেন তাহলে। মৌ আমার কথা শুনে অবাক চোখে রিয়ার দিকে তাকিয়ে আছে, আর রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই মৌ রিয়াকে জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দাও। আরে কি বলছো, তুমি তো কোনো ভুলই করনি, তাহলে মাপ চাচ্ছ কেন? আচ্ছা রিয়া, আপনি তাহলে আমার প্ল্যানটা শোনেন। বলেন। তারপর আমার প্ল্যানটা সম্পর্কে বললাম। সিক্রেট প্ল্যান, তাই আপনাদের এই বিষয়ে না জানলেও চলবে। তুমি আমাকে টোপ হিসেবে ব্যবহার করবে? আপনার ভাইয়ের ভালোর জন্য এটুকু করতে পারবেন না? পারবো। আমার টুকটুকে ভাবি আর ভাইয়ার জন্য সব করতে পারবো। ভালো। আচ্ছা রিয়া, আপনি তাহলে এখন আপনার কাজে যান। রিয়া চলে যাওয়ার পর, এই যে নাও তোমার খাবার, আসো আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিই। না থাক, লাগবে না, আমার হাত আছে, আমি নিজেই খেতে পারবো। আমার কথা শুনে মৌ মুখটা অন্ধকার করে ফেলল। হয়তোবা এই উত্তরটা মৌ আমার কাছ থেকে আশা করে নাই। আচ্ছা তুমি খাও, আমি বাসায় চলে যাই। মৌ এই কথা বলে চলে যেতে ধরলো। মৌ যখন চলে যেতে ধরলো, আমি তখন বলে উঠলাম, এই যে। কি? আমি আপনাকে যেতে বলছি। না। তাহলে যাচ্ছেন কেন? আমি এখানে থেকে কি করব? কাজ আছে, এখানে এসে বসে পড়েন। কি কাজ? আগে আসেন তো, তারপর বলছি। এবার মৌ ফিরে এসে আমার সামনে চেয়ারে বসে পড়ল। এই নিন। এগুলো দিয়ে কি করব? প্লেটটাতে বক্স থেকে খাবারগুলো বাড়েন। এই নাও। এবার হাত ধুয়ে আমাকে খাইয়ে দেন। এত অবাক হবার কিছু নেই, খাইয়ে দিলে দেন, না দিলে চলে যান। না না, দিচ্ছি। এই নাও। আমার মুখের সামনে মৌ খাবারটুকু ধরার সাথে সাথেই আমি গপ করে খেয়ে নিলাম। এই প্রথমবার মৌয়ের হাতে খাচ্ছি, অনেক ভালো লাগছে। কয়েক লুকমা খাবার খাওয়ার পর, আপনি খেয়েছেন? না। কেন? এমনি, বাসায় গিয়ে খাবো তাই। এতক্ষণ পর্যন্ত না খেয়ে আছেন? রাগ করছো কেন? বাসায় গিয়ে খেয়ে নেবো তো। না, এখনই খান। না, বাসায় গিয়ে খাবো। খাবার প্লেটটা আমাকে দেন। কেন? আপনাকে আর আমাকে খাওয়াতে হবে না, প্লেটটা দেন। আমার কথা শুনে মৌ মন খারাপ করে প্লেটটা আমার দিকে এগিয়ে দিল। প্লেট থেকে এক লুকমা খাবার তুলে নিয়ে মৌয়ের মুখের সামনে ধরলাম। নেন, হা করেন। কি ব্যাপার, হা করেন? আমার হাতে থাকা খাবারটুকু খেয়ে নিল। আমি খাওয়াচ্ছি
আর মৌ খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে। আমাকে খাওয়াতে এসে সে নিজেই বেশিরভাগ খাবার খেয়ে ফেলল, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই, বরং ভালোই লাগছে মৌকে নিজের হাতে খাওয়াতে। কিছুক্ষণ খাওয়ানোর পর হঠাৎ করে লক্ষ্য করে দেখি মৌয়ের চোখগুলো ছলছল করছে, মনে হয় কান্না করে দিবে। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? কই না তো, এমনি চোখে জল চলে এসছে। কোনটা এমনি আর কোনটা কান্না সেটা আমি বুঝি, ক্লাস 1-এ পড়ি না। এবার বলেন কি কারণে কান্না করছেন? আসলে তোমার হাতে খাবার খেতে আর তোমাকে নিজ হাতে খাওয়াতে পেরে আমি এত খুশি হয়েছি যে খুশিতে কান্না চলে এসছে। কি? হুম। আর কান্না করা লাগবে না, খাবারটুকু খেয়ে শেষ করেন। খাওয়া দাওয়া শেষ করে মৌ বাসায় চলে গেল, আর আমি আমার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। 5টায় অফিস শেষ করে বাইকে করে বাসায় ফিরছিলাম। হঠাৎ করে রাস্তার ধারে একটা ফুলের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম মৌয়ের জন্য কিছু ফুল নিয়ে যাই। যেই ভাবা সেই কাজ, একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে বাসায় চলে আসলাম। বিছানার ওপর ফুলগুলো রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মৌ ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফুলগুলো কি আমার জন্য? হুম। আমার হ্যাঁ সম্মতি শোনা মাত্রই মৌ দৌড় দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বসলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ভাবতেই পারিনি মৌ এমনটা করবে। মৌ হয়তো ভাবতে পারে নাই যে সে এমনটা করবে। মৌ লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে রুম থেকে বাইরে হয়ে চলে গেল, আর আমি গালে হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। অনেক বড় একটা শক খেয়েছি, আর খাবই না বা কেন। এই প্রথম মৌ আমাকে জড়িয়ে ধরলো, আবার চুমুও খেলো। রাতে বিছানায় শুয়ে আছি, আর আজকে সারাদিন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি, বিশেষ করে ওই চুমুটার কথা। আপনাদেরকে তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হলো মৌ কিন্তু এখন আমার সাথে একই বিছানায় ঘুমায়। চুমুটা নিয়ে চিন্তাভাবনা করতে করতে কখন যে মৌ এসে আমার পাশে শুয়ে পড়েছে বলতেই পারি না। মৌ আমার বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে, এটা দেখে মনটা খারাপ হয়ে গেল, কারণ মৌয়ের ঘুমন্ত চেহারাটা না দেখলে আমার ঘুম আসে না। বলতে পারেন এখন ওটা আমার ঘুমের ওষুধ। কি ব্যাপার, ওই দিকে মুখ করে শুয়ে আছেন কেন? আমার দিকে হয়ে শুয়ে পড়েন। আপনার ঘুমন্ত মায়াবী চেহারাটা না দেখলে যে আমার ঘুম আসে না। এই কথাটা বলে জিও ভাই কামড় দিয়ে বসলাম, কারণ কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না। বলার পর টের পেলাম যে আমি সব কিছু মৌয়ের সামনে বলে ফেলেছি। আমার কথা শোনা মাত্রই মৌ শোয়া থেকে উঠে পড়ে আমার দিকে চোখ বাঁকা করে তাকালো। কি বললে তুমি? কই কিছু না তো। না না, তুমি কিছু একটা বলেছো যা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আপনার শুনতে মনে হয় ভুল হয়েছে। আপনি ঘুমান, আমি একটু বারান্দায় যাই কেমন? তাড়াতাড়ি বারান্দায় চলে আসলাম, না হলে মৌয়ের কথার জালে জড়িয়ে যেতে হতো। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে মৌ বারান্দায় এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো কেন? সামনাসামনি দেখতে পারো না? আমি তো তোমারই। আমি জানি তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু বলতে পারছো না। কি বলবো বুঝতে পারছি না, কারণ মৌ যা বলছে সবই সত্যি। কি হলো, কথা বলছো না যে? ঠিক আছে, কথা যখন বলবে না তখন আর আমি এখানে থেকে কি করব? বরং রুমে গিয়ে শুয়ে পড়ি। মৌ আমাকে ছেড়ে দিয়ে রুমে যেতে ধরলো। তখনই আমি মৌয়ের একটা হাত টেনে ধরলাম। ছেড়ে দাও। এত পাকনামো করেন কেন? পাকনামো কখন করলাম? এই যে পাকনামো করে চলে যাচ্ছেন। তুমি কথা বলছো না দেখেই তো রুম থেকে যাচ্ছিলাম। কথা না বললেই চলে যেতে হবে? হুম। আচ্ছা এখন বলেন দেখি কত কথা আপনি বলতে পারেন। তুমি আমাকে ভালোবাসো তাই না? আপনি কি আমার আচরণে বুঝতে পারেন না ভালোবাসি কিনা? হ্যাঁ বুঝতে পারি, কিন্তু তোমার মুখ দিয়ে শুনতে চাই। ও আচ্ছা, তাহলে শুনেন।
আমি আপনাকে ভালোবাসি। না, হয় নাই। আপনি করে বলা যাবে না, তাহলে কি বলবো? তুমি করে বলতে হবে। আমি তোমাকে ভালোবাসি। এবার ঠিক আছে? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমি যদি তোমাকে মেনে না নিতাম তাহলে তুমি কি করতে? আমার বিশ্বাস ছিল তুমি কোনো না কোনো একদিন আমাকে মেনে নেবে, তাই কখনোই বিষয় নিয়ে ভাবা হয়নি। বাহ, এত আত্মবিশ্বাস! চলো রুমে যাই, ঘুমাতে হবে, কালকে আবার অফিস আছে। ভাবলাম আজকে সারা রাত গল্প করব। তাহলে আমার অফিস? দরকার হলে কালকে যাবে না? আচ্ছা, তুমি যখন বলছো ঠিক আছে, কালকে যাব না। এবার খুশি? এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। এটা কি হলো? কি আবার আদর দিলাম? এটাকে আদর বলে? কেন? মোয়ের ঠোঁটে হালকা করে কিস দিয়ে বললাম, আমি তো জানতাম এইটাকে আদর বলে। যা ফাজিল, এটাকে কিস বলে। ও মা, তাই? এটাকে কিস বলে? তাহলে তো আবারও দিতে হয়। পুরো কথাটা বলার আগেই আমার ঠোঁট দিয়ে মোয়ের ঠোঁটগুলো বন্ধ করে দিলাম। 1 মিনিট পর ছেড়ে দিয়ে আমিও হাঁপাচ্ছি, সাথে মো হাঁপাচ্ছে। এতক্ষণ ধরে কেউ কিস করে? আমি করি। জানো, কয়েকদিন আগে মা আমাকে জিজ্ঞেস করেছিল কি? তারা নাতি নাতনির মুখ কবে দেখবে। তা তুমি কি বললে? কি আর বলতাম, চুপ করে দাঁড়িয়েছিলাম। ও ঠিক আছে, কালকে বলবে 1 বছর পর তারা নাতি নাতনির মুখ দেখতে পারবে। সেটা কিভাবে? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে মোকে কোলে তুলে নিলাম। রুমে গিয়ে বাকিটা ইতিহাস। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ 11টা বাজে। মোয়ের দিকে তাকিয়ে দেখি সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। মৌ, মৌ, কি হয়েছে? ডাকতেছো কেন? ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখো কয়টা বাজে। আমার কথা শুনে মৌ ঘড়ির দিকে তাকালো। সব তোমার জন্য। মা মনে হয় অনেকবার আমাদেরকে ডেকেছে। এখন বাবা মা কি ভাববে বলো তো? আমার জন্য মানে? না তো কি, কালকে সারা রাত দুষ্টুমি করেছো। আমি করেছি, আর তুমি মনে হয় কিছু করো নাই। এক হাতে কখনো তালি বাজে না, এটা জানো তো? এখন ঝগড়া করবে নাকি ফ্রেশ হতে যাবে? চলো। এই বলে মোকে কোলে তুলে নিলাম। আরে আরে, আমাকে কোলে নিলে কেন? কেন আবার? গোসল করতে যাব তাই। দুইজনে একসাথে গোসল করব? বিকেলে মৌ আর আমি রাকিব ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি বাইকে করে, রিমির ব্যাপারটা নিয়ে কথা বলতে। আমি যা যা বলেছি মনে আছে তো? কোনো প্রকার ভুল করবে না, যদি মানা করে তাহলে কান্না করবে। ভাইয়া আমাকে না বলতেই পারবে না। তোমাকে এসব নিয়ে এত ভাবতে হবে না, মনোযোগ দিয়ে বাইক চালাও। মৌদের বাসায় পৌঁছার পর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? জি, আমরাও ভালো আছি। তা হঠাৎ করে আমার কাছে আসার কারণ কি? ভাইয়া, তোমার বয়স কত? এটা আবার কেমন প্রশ্ন মৌ? ভাইয়া আগে বলো না, দরকার আছে। এই 27-28। তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাই না ভাইয়া? এটা কি তোকে বলতে হবে? না, বলতে হবে না, সেটা আমি ভালো করেই জানি। তবে ভাইয়া, আমার একটা কথা তোমাকে রাখতে হবে। একটা কেন রে? তুই যা বলবি আমি তাই করব। তোর জন্য আমি মরতেও দ্বিধাবোধ করব না। আগে আমি তোমার সাথে ছিলাম, তোমার ভালো মন্দ সব ব্যাপারে খোঁজ খবর রাখতাম, কিন্তু এখন তো আর থাকি না। তোমাকে যে আদর যত্ন করবে এমন কেউ বাসায় নেই, তাই বলছিলাম কি, তুমি বিয়েটা করে ফেলো, বয়সও তো কম হলো না। বিয়ে? তাও আবার আমি? কেন ভাইয়া? আমি গুন্ডা মাস্তান, আমাকে কে বিয়ে করবে? তুমি একবার শুধু রাজি হও, বাকিটা আমি দেখছি। মৌ, বিয়ে বাদে কথা বলা যায় না?
প্লিজ প্লিজ ভাইয়া রাজি হয়ে যাও প্লিজ। আচ্ছা যা, এত করে যখন বলছিস আমি বিয়ে করব। আমার লক্ষ্মী ভাই, তুমি তাহলে রেডি হয়ে নাও, আজকে রাতে তোমার বিয়ে, কেমন? কি আজকে রাতে বিয়ে মানে? মেয়ে ঠিক করাই আছে, শুধু কাজী ডাকবো আর বিয়েটা সম্পূর্ণ করব। এসব পাগলামির মানে কি মৌ? আহ ভাইয়া, এত প্রশ্ন করিও না তো, তুমি বরং বিয়ের জন্য রেডি হও। আরে আমার কথাটা তো শুনবি একবার। আচ্ছা বলো। আমি একটা মেয়েকে ভালোবাসি। কি? মেয়েটার নাম রিয়া। দীর্ঘ 6 বছর ধরে আমাকে ভালোবাসে, কিন্তু আমি বারবার তার ভালোবাসাকে উপেক্ষা করেছি, কারণ আমি গুন্ডা মাস্তান। আমি চাইনি আমার কারণে রিয়ার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই তাকে বারবার ফিরিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে তাকে বারবার ফিরিয়ে দিতে আমারও অনেক কষ্ট হতো, কিন্তু আমার হাত দুটো যে বাঁধা। এখন যখন বিয়ে করতেই হবে তখন রিয়াকেই করব, কারণ রিয়া যদি জানে আমার বিয়ে হয়েছে তাহলে সে আত্মহত্যা করতে দুবারও ভাববে না। তুমি আগে কখনো তো এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলোনি, কিন্তু আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তাকে যে কথা দিয়েছি, এখন আমি যে তাদের কাছে ছোট হয়ে যাব। এখন কি করতে বলিস আমাকে? তুমি কি চাও আমি কারো সামনে মাথা নত করি? না, কখনোই না। আমার বোন একমাত্র আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করবে না। তাহলে আমি এখন কি করব তুমিই বলো। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব, তবু তোকে ছোট হতে দিব না। এই কথা বলে রাকিব ভাইয়া রুমে চলে গেল। কি ব্যাপার, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মৌয়ের অভিনয় দেখে আমি অবাক হয়ে গেছি, তাই হাঁ করে মৌয়ের দিকে তাকিয়ে আছি। তুমি এত ভালো অভিনয় করতে পারো? ক্যালমাটা কেমন ছিল? পুরাই অস্থির। এবার তাহলে চলো বিয়ের কাজগুলো সেরে ফেলি। চলো। এখন রাত 9টা বাজে। রাকিব ভাই আর আমি কাজী অফিসে বসে আছি, আর মৌ রিয়াকে নিয়ে আসতে গেছে। 10 মিনিট পর মৌ রিয়াকে নিয়ে কাজী অফিসে উপস্থিত হলো, সাথে রিয়ার বাবা মাও আছে। রাকিব ভাই মন খারাপ করে আছে, চেহারাটা শুকিয়ে গেছে। বেচারা ভেতরে ভেতরে কত যে কষ্ট পাচ্ছে, দুঃখ হচ্ছে তার জন্য। রিয়া ঘোমটা দিয়ে থাকায় রাকিব ভাই রিয়ার চেহারাটা দেখতে পারছে না। 10টা নাগাদ বিয়ের কাজ সম্পূর্ণ হলো। ভাইয়া ভাবির চেহারা দেখবে না? না থাক, বাসায় গিয়ে একেবারে দেখব। এখন চল বাসায় যাই। তুমি যা ভালো মনে করো। বাসায় চলে আসার পর আমি আর রাকিব ভাই নিচে বসে আছি, আর মৌ রিয়াকে নিয়ে রুমে। ভাইয়া মন খারাপ করিয়েন না, দেখবেন ভাবিকে দেখার পর ওই মেয়েটাকে ভুলে যাবেন। না জানি রিয়া মেয়েটার কি হয়। ভাইয়া যাও রুমে যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। রুমে গিয়ে আর কি করবো রে? আহা ভাইয়া যাও তো, তোমার জন্য রুমে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। রাকিব ভাই রুমে যাওয়ার পর আমি আর মৌ অট্র হাসিতে মেতে উঠলাম। ভাবিকে দেখার পর ভাইয়ার যে অবস্থা হবে ভাবতে আমার হাসি পাচ্ছে। যা বলছো। আমি আর মৌ বসে বসে গল্প করছি, হঠাৎ করে কোথা থেকে জানি রাকিব ভাই এসে মৌয়ের কান টেনে ধরলো। ভাইয়া কি করছো, লাগছে তো? লাগুক, লাগার জন্য ধরেছি। আমার সাথে ফাজলামি করিস? হ্যাঁ ভাইয়া এই সব কিছু শাহরিয়ার প্ল্যান ছিল। কি? মৌকে ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করে দিয়েছি, এই বুঝি মার খাই। কিন্তু না, যেটা ভেবেছিলাম সেটা হলো না। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাকিব ভাই আমাকে জড়িয়ে ধরলো। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব শাহরিয়ার। আপনি আমার আপনজন, আপনার জন্য এটুকু তো করতেই পারি। তারপরও তুমি আমার জন্য যা করলে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। পেছনে তাকিয়ে দেখি রিয়াও চলে এসেছে। আমাকে আপনি করে বলছেন কেন? আপনি আমার সম্পর্কে বড়, এখন থেকে তুমি করেই বলবেন। আর এই স্যার কি? হ্যাঁ ভুল হয়ে গেছে। মনে রাখবেন।
2 মাস পর অফিসের কেবিনে বসে কিছু ফাইল দেখছিলাম, তখনই আমার ফোনে একটা কল আসলো। তাকে দেখি বাসার নাম্বার, তাই তাড়াতাড়ি ফোনটা পিক করলাম। শাহরিয়ার। মা বলো। বাবা, বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তোর বাবা ডাক্তার নিয়ে এসেছে, তুই একটু তাড়াতাড়ি বাসায় চলে আয়। কি? আমি এখনই আসতেছি মা। মৌ মাথা ঘুরে পড়ে গেছে এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আর 1 সেকেন্ডও দেরি না করে বাইকটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। মৌয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না, কারণ অনেক ভালোবাসি মৌকে, নিজের থেকেও বেশি। সময়ের সাথে সাথে আমার টেনশনও বাড়তে থাকলো, তাই বাইকটা ফুল স্পিডে টেনে বাসায় আসলাম। বাসায় এসে ডাক্তারের কাছ থেকে যা শুনলাম তা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কি হয়েছে ডাক্তার সাহেব মৌয়ের? এত অস্থির হওয়ার কি আছে? কিছু হয়নি, তুমি বরং মিষ্টি নিয়ে আসো। এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমার বউ অসুস্থ আর আপনি আমাকে মিষ্টি আনতে বলছেন? আরে পাগল ছেলে, এই সামান্য কথাটা বুঝতে পারলে না? তুমি বাবা হতে চলেছো, তাই মিষ্টি নিয়ে আসতে বললাম। কি? ইনজেকশন দিয়েছি, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। আর কালকে ওকে নিয়ে একবার আমার কাছে আসবে, কিছু চেক আপ করতে হবে। জি। ডাক্তার যাবার পরে মা, আব্বু কোথায়? তোর আব্বু বাজারে গেছে মিষ্টি আনতে। কখন গেল? যখন শুনেছে বাড়িতে নতুন অতিথি আসছে তখনই মিষ্টি আনতে চলে গেছে। ও, তুই মৌয়ের পাশে বসে থাক, আমি বরং নিচে যাই। ঠিক আছে। মা চলে যাওয়ার পর আমি মৌয়ের পাশে গিয়ে বসলাম। আজকে কেন জানি মৌকে দেখতে আগের চেয়ে একটু বেশি মায়াবী লাগছে। কি সুন্দর ঘুমিয়ে আছে। আমি বাবা হব ভাবতেই জানি কেমন কেমন লাগছে। মৌয়ের হাত দুটো আমার হাতের মুঠোয় নিয়ে চুমু খেলাম। পাগলিটা তাহলে মা হবে, ভাবা যায়। 1 ঘন্টা হয়ে গেল, মৌ চোখ খুলছে না দেখে আমার কিছুটা চিন্তা হতে লাগলো। কিন্তু মৌ আমাকে ভুল প্রমাণিত করে আস্তে আস্তে চোখ দুটো খুলল। মৌয়ের জ্ঞান ফিরেছে দেখে আমি সাথে সাথেই মৌকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই পাগল, তুমি এভাবে কান্না করছো কেন? এই দেখো, আমি একদম ঠিক আছি। এটা দুঃখের কান্না নয় পাগলি, এটা সুখের কান্না। মানে? তুমি কি কারণে অজ্ঞান হয়েছিলে জানো? না, হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পাগলি, তুমি মা হতে চলেছ। কি সত্যি? এই যে আমি মিষ্টি নিয়ে এসে গেছি। হঠাৎ করেই আব্বু রুমে ঢোকায় আমরা দুজনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কারণ আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। ওহ সরি, ভুল সময় এসে গেলাম মনে হয়। আরে না আব্বু। তাহলে ঠিক আছে, এই নে মিষ্টি খা। দাও। বৌমা হা করো। আব্বু মৌয়ের মুখের সামনে মিষ্টি ধরে আছে, কিন্তু মৌ লজ্জায় মাথা নিচু করে আছে। কি হলো মৌ? আজকে সত্যি আমি অনেক খুশি। যাই, এই মিষ্টিগুলো অফিসের কলিগগুলোকে দিয়ে আসি। এই বলে আব্বু রুম থেকে চলে গেল। তুমি লজ্জাও পেতে পারো, আমার তো জানা ছিল না। যাও তো, ফাজলামো বন্ধ করো। ঠিক আছে, ফাজলামো বাদ দিলাম। এই নাও ফোন, আর রাকিব ভাইকে ফোন দিয়ে খুশির খবরটা দাও। দাও। মৌ আমার কাছ থেকে ফোনটা নিয়ে রাকিব ভাইকে ফোন দিল। হ্যালো ভাইয়া। ওপাশ থেকে কি এখন বলছে তা আমি শুনতে পাচ্ছি না। একটা খুশির খবর আছে ভাইয়া, তুমি মামা হতে চলেছ। কথা বলা শেষে ভাইয়া অনেক খুশি হয়েছে। তাই? জানো, ভাইয়ের অনেক দিনের ইচ্ছে আমার ছেলে মেয়ের সাথে খেলা করবে। তাহলে তো তোমার ভাইয়ার ইচ্ছেটা এবার পূরণ হবে। আচ্ছা মৌ, আমি একটু অফিসে যাই। কেন?
না মানে একটু কলিগদের মিষ্টি খাওয়াতাম। ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আমি কি আমার বউটার কথা ফেলতে পারি? তাড়াতাড়ি চলে আসবো। বাইকটা নিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে অফিসে চলে আসলাম। অফিসের সকলকে সুসংবাদটি দিয়ে স্যারের সাথে দেখা করে 2 ঘন্টার মধ্যেই আবার বাসায় ব্যাক করলাম। বাসায় আসার পর মা আমাকে বলল, রাকিব এসেছে। কোথায় এখন তিনি? রুমে আছে। ও আচ্ছা। রুমে এসে দেখি মৌ, রিয়া আর রাকিব ভাইয়া বসে বসে গল্প করছে, কিন্তু রুমের চারপাশে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ রুমটা ছোট বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি করা। দেখেছো ভাইয়ার কাণ্ড কারখানা? তা তো দেখতেই পারছি। শাহরিয়ার, এখানে এসে বসো। রাকিব ভাইয়ার কথা মতো তার পাশে গিয়ে বসলাম। আজকে সত্যি আমি অনেক খুশি। খুব শীঘ্রই আমার একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। জি ভাইয়া, দোয়া করবেন। তোমাদের জন্য আমার দোয়া সব সময় আছে। এই সময় আমার বোনটার সাথে একটু বেশি সময় অতিবাহিত করবে কিন্তু। জি ভাইয়া। বলছিলাম কি, শাহরিয়ার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত মেয়েদেরকে তাদের বাপের বাড়ি থাকতে হয়, তাই ভাবছি মৌকে আমাদের বাসায় নিয়ে যাব। না, বরং আপনারাই এখানে চলে আসেন। বাচ্চা না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। বাহ বাহ, বউয়ের প্রতি এত ভালোবাসা। 6 বছর পর। কি ব্যাপার মামুনি, তুমি কান্না করছো কেন? সিয়াম আমাকে মেরেছে। সিয়াম তোমাকে মেরেছে? দাঁড়াও, আমি সিয়ামকে এখনই বকে দিচ্ছি। সিয়াম, সিয়াম, এই সিয়াম। কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছো কেন? তোমার ছেলে কোথায়? কেন, বাগানে খেলা করছে। খেলা করছে নাকি মারামারি করছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তিশাকে নাকি সিয়াম মেরেছে। সিয়াম তোমাকে মেরেছে মামুনি? আন্টি। কান্না থামাও, আমি এক্ষুনি সিয়ামকে বকে দেব, কেমন? এখন যাও খেলা করো। আপনারা এতক্ষণ থেকে নিশ্চয় ভাবছেন তিশা আর সিয়ামকে। এত ভাবার কিছু নেই। সিয়াম হচ্ছে আমার ছেলে। আমার ছেলে বললে ভুল হবে, ওইটা মৌয়ের ছেলে। মায়ের সব স্বভাব ওর মধ্যে বিদ্যমান। আর তিশা হচ্ছে রাকিব ভাইয়া আর রিয়ার মেয়ে, সিয়ামের থেকে 1 বছরের ছোট। রাকিব ভাইয়া কোথায়? একটু বাইরে গেছে, চলে আসবে হয়তোবা। ওই তো চলে এসেছে। শাহরিয়ার, কখন আসলে অফিস থেকে? এই তো ভাইয়া, এখনই আসলাম। ও আচ্ছা, তা মৌ, তিশার, সিয়াম কোথায়? আছে ভাইয়া, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। তাহলে আমার বাসায় যাও না কেন? ভাইয়া, সময় হয়ে ওঠে না, অফিসে প্রচুর কাজের চাপ। তারপরও সময় করে আসতে পারো না? মামা, আমাকে সাথে নিয়ে যাবে না? কথা বলতে বলতেই মৌ তিশা আর সিয়ামকে নিয়ে আসলো। নিয়ে যাব। তোমাকে নিতেই তো এসেছে। আব্বু, ওকে নিয়ে যাব না, ও খালি আমাকে মারে। না মামুনি, এমনটা বলতে নেই। আর সিয়াম, তিশা তোমার কি হয়? হ্যাঁ, বউ। তাহলে বউকে মারো কেন? বউয়ের গায়ে হাত তুলতে নেই, বুঝলে? ঠিক আছে, আর মারবো না। এই তো গুড বয়। আচ্ছা, আজকে তাহলে আমি আসি। ঠিক আছে ভাইয়া। তিশা আর সিয়ামকে নিয়ে রাকিব ভাইয়া চলে গেল। রাতে ছাদে বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে মৌ এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, এত আলগা পিরিত কেন? এটা তোমার কাছে আলগা পিরিত মনে হচ্ছে? যাও, তোমার সাথে কথা নেই। আমার বউটা দেখি অল্পতেই অভিমান করে বসে। আলগা পিরিত দেখাবা না, ছেড়ে দাও আমাকে। আমার কথা আমাকে ফিরিয়ে দিলে? তুমি যা ভাববে। আচ্ছা, যাই হোক, বলছিলাম কি, আমাদের তো একটু পরিবার পরিকল্পনার দিকেও নজর দেওয়া উচিত। মানে? বলছিলাম কি, সিয়ামের জন্য একটা বোন আনার ব্যবস্থা করা যায় না? শখ কত? অনেক শখ। হবে না। ঠিক আছে, কি আর করা। মন খারাপ করে
বসা থেকে উঠে চলে যেতে ধরলাম, কিন্তু যেতে পারলাম না, কারণ মৌ আমার হাতটা টেনে ধরলো। কি হলো, কোথায় যাচ্ছ? রুমে। শখ পূরণ করবে না? না, লাগবে না। বাবুটা দেখি রাগ করেছে। আমি কারো বাবু। আর কিছু বলতে পারলাম না, তার আগেই মৌ আমার ঠোঁট জোড়া বন্ধ করে দিল। এ ভাই, আপনারা এখনো আছেন যে? দেখছেন না আমি শখ পূরণ করছি? আপনারা এখন আসতে পারেন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, নিজে ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে আমাদের তানভীজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।